ফারহান রোজার শাড়ির কুচি টান মেরে খুলে শরীর থেকে আলাদা করে নিচে ফেলে দিল। রোজা অশ্রু নয়নে আকুতি মিনতি করছে ছেড়ে দিতে। শাড়ি থেকে শরীর আলাদা হতে লজ্জায় দুহাত বুকে চেপে ফারহানের পা জড়িয়ে ধরে বসে পড়ে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি দিও না। সমাজের মুখ দেখাতে পারবো না। ফারহান ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পায়ের কাছে থেকে একটু জোরেই লেগেছে, যার জন্য রোজা একটু দূরে খাটে গিয়ে বাড়ি খায়। ক্ষমা করব তাও তোকে? ইম্পসিবল। তোর জন্য আজ আমি সবার কাছে খারাপ। সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। যে মা আমাকে এক মুহূর্তে না দেখে থাকতে পারতো না, আজ সে আমার মুখ দেখতে চায় না। তোর জন্য ভার্সিটিতে থেকে আমাকে বের করে দিয়েছে। কি বলেছিলি? আমার তোর লজ্জাহরণ হয়েছে? তাই আজও সেই মিথ্যে কথা সত্যি করে দেব বলে ফারহান রোজাকে টেনে তুলে দাঁড় করায়। রোজার ছোটার জন্য ছটফট করছে। ফারহান সেদিকে লক্ষ্য না করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। চোখে তার প্রতিশোধের নেশা, যা দেখে রোজার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ে রোজার হাত পা কাঁপছে, নিজেকে শূন্য মনে হচ্ছে। আজ কি সত্যি সে দূষিতা হয়ে যাবে? যা নিচুকে মজার ছলে বলেছিল, আজ তা সত্যি হতে চলছে। চোখ দিয়ে পানি পড়ছে। ও জানেই না ফারহানের সাথে এত কিছু হয়েছে সামান্য একটা কথা বলার জন্য। ও তো জাস্ট মজা করার জন্য এসব বলেছিল। আর সেই মজার জন্য যে কারো এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারেনি। এই এক সপ্তাহে নানু বাড়ি ছিল রোজা, তাই ভার্সিটিতে কি হয়েছে জানে না। আজ ভার্সিটিতে পয়লা বৈশাখের অনুষ্ঠান ছিল, তার শাড়ি পরে এসেছিল, কিন্তু ভার্সিটিতে যেতে পারেনি। তার আগে কেউ ধরে নিয়ে আসে। সে আর কেউ না, ফারহান। ফারহান, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার পায়ে পড়ছি। আমি জানতাম না আমার ছোট মিথ্যা বলায় তোমার এত বড় ক্ষতি হবে। বিলিভ মি প্লিজ। হা 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 হাসালে তুমি, জানো না? আমাকে বলবে আর আমি বিলিভ করব? তোমার মতো মেয়েদের আমার জানা আছে। সব কিছু করে এখন না জানার ভান করছো? প্লিজ বিলিভ করো। আমি রোজাকে আর কিছু বলতে না দিয়ে ফারহান এর উপর শুয়ে পড়ে। রোজা কি করবে বুঝতে পারছে না। কি করে ফারহানকে থামাবে? ফারহান রোজার হাত নিজের হাত দিয়ে খাটে চেপে। রোজা আহা করে ওঠে, একটু জোরে চেপে ধরেছে। প্লিজ। ফারহান ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। রোজা ভেবেই নিয়েছে ওর সাথে আজ খারাপ কিছু হবে। ও চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। এখানে থেকে আর বাড়ি ফিরে যাব না। নিজেকে শেষ করে দেব। নিজের দোষে আজ এই দিনটা দেখতে হচ্ছে। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে রোজা, কিন্তু ফারহানের কোনো টাচ এখনো শরীরে পড়েনি, বরং সরে গেছে মনে হলো। হাতও আলগা। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় রোজা, দেখে ফারহান খাটের কিনারে মাথা নিচু করে বসে আছে। রোজা কিছু বুঝতে পারছে না। ফারহান চাইছেটা কি? এভাবে আমার দিকে না তাকিয়ে দেখে চলে যা আমার সামনে থেকে। গো নাও। রোজা অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলেছে? চলে যেতে? আমি কি ঠিক শুনলাম? উঠে দাঁড়িয়ে গেলাম। আমি সত্যি যাব? তুমি কেন? তুই কি দর্শন হতে চাস নাকি? না, কিন্তু যা বলছি এই মুহূর্তে যদি না যাস, তাহলে যা করিনি তা কিন্তু করে দেব। আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি, তাই তোকে ছেড়ে দিলাম। কিন্তু কোনোদিন আমার সামনে আসিস না, তাহলে আমি এই কাজটা করেই ফেলবো। তোর জন্য আমার জীবন তছনছ হয়ে গেছে। আমি তোকে জাস্ট ভয় দেখানোর জন্য এত কিছু করেছি। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। রোজা আর কিছু না বলে জটফট শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। কোনো রকম পরে দরজা খুলে বেরিয়ে আসে। বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায় রোজা। এখনও ভয়ে আত্মা কাঁপছে। রোজা কি ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। রাতে শুয়ে আছে খাটে রোজা। বারবার ফারহানের কথা মনে পড়ছে। রোজা ওর ফ্রেন্ড আনিশাকে কল করে জেনেছে যে ফারহানকে ভার্সিটি থেকে বের করে দিয়েছে, আর সব ওর জন্য। তখন থেকে খারাপ লাগছে। আমার এই মিথ্যা বলায় ফারহানের এত বড় ক্ষতি হবে জানলে কখনো বলতাম না। সাথে ফারহানের জন্য শ্রদ্ধাও আসছে। ও চাইলে আমার সাথে অনেক কিছু করতে পারত, কিন্তু এভাবে কিছু করেনি। ভয় দেখানোর জন্য এত কিছু করেছে। এত ভালো ও, আর আমার জন্য কিনা সবার কাছে খারাপ।
রোজা ভার্সিটিতে এসে সোজা স্যারের রুমে এসে নক করে ভিতরে ঢুকলো। স্যারকে সব বলতে হবে যে ফারহান আমার সাথে খারাপ কিছু করেনি। আমি সেদিন মিথ্যে বলেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিক, আমি মাথা পেতে নিব। স্যার মাথা নিচু করে। স্যার আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। আরে রোজা মা, যে কত দিন পর এলে। আমি জানি তো ওই রাস্কেলের জন্য তুমি ভার্সিটিতে আসনি, ওকে আমি ভার্সিটি থেকে বের করে দিয়েছি। এখন তো আর সমস্যা নেই, তাই না মামুনি? তোমার আবুকে কি কিছু বলেছো এইসব? না। বাঁচালে মামুনি, আমি তো চিন্তায় ছিলাম কখন তোমার আবু এসে আমার চাকরিটা খেয়ে নেয়। না বলে বাঁচিয়েছ। ফারহানের মতো ছেলেকে এমন শাস্তি দিয়েছি, ও আর কোন ভার্সিটিতেই পড়তে পারবে না। স্যার, আপনার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো মামুনি। কি যে হবে কে জানে। চোখ বন্ধ করে বলতে লাগলাম, স্যার ফারহান আমায় কিছু করেনি। ওই দিন আমি যা বলেছিলাম সব মিথ্যে ছিল। আমি ফ্রেন্ডদের সাথে ডেয়ার নিয়ে এসব করেছিলাম। আমি ভাবতেও পারিনি এইটুকু বলতেই আপনারা ওকে এভাবে ভার্সিটি থেকে বের করে দিবেন। ওর কোন দোষ নেই স্যার। চোখ খুলেই স্যারের দিকে তাকাতেই স্যার জোরে চিৎকার করে দাঁড়িয়ে গেল। ছি, তুমি এমন একটা কাজ করেছ! আমি তো বিশ্বাস করতে পারছি না। রোজা, তোমাকে কত ভালো ভেবেছিলাম, সেই তুমি কিনা এমন মিথ্যা কথা বললে। এই জন্যই তো বলি, এত ভালো একটা ছেলে কি করে এসব করতে পারে। স্যারের রুমে থেকে বেরিয়ে এলাম। স্যারের বকা আমার কিছুই হয়নি। ফারহান রে ভার্সিটিতে আসতে পারবে, এতেই অনেক। কিন্তু এটা বুঝতে পারলাম যখন আমার বিশ্বাস করেছিল তখন ফারহানকে কত খারাপ কথা বলেছিল, আর এখন যেই জানতে পারলো ফারহানের দোষ নেই, সে মহান ব্যক্তি। এরা এমন কেন? খারাপ কিছু পেলে পৃথিবীর সব থেকে খারাপ বানিয়ে দেয়, আর ভালো পেলে সবচেয়ে ভালো। সত্যিটা যাচাই করে না। বাইরের এসেই কলির সাথে দেখা। কলি আমার বেস্ট ফ্রেন্ড। ওকে দেখেই জিজ্ঞেস করলাম সবার, বললাম তোরা তো সব জানতি যে এগুলো মিথ্যে, তাহলে বলিসনি কেন? ও বলল ও নাকি বলতে চেয়েছিল, কিন্তু হাসিব, সোহেল, নিশা ওরা নাকি বলতে দেয়নি। কলির থেকে ফারহানের বাসার ঠিকানা নিলাম। কিরে, ফারহানের ঠিকানা নিয়ে কি করবি? আমি ওদের বাসায় যাব। কিন্তু কেন? দরকার আছে, ওরা ওকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, আমার কিছু করতে হবে। ক্লাস করবি না? না। কলিকে সব বলে আমি চলে এলাম। গেটের কাছে আসতেই অনেক সামনে এসে পথ আটকালো। হে রোজা, হাউ আর ইউ? ফাইন, সামনে থেকে সরো। কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? না। কেন? ওই ফারহানের জন্য নাকি? ওকে কিন্তু ভার্সিটি থেকে রয়তরিয়ে দিচ্ছি, এখন তো প্রতিদিন আসবে ভার্সিটিতে। ওর জন্যই তো আসনি, তাই না? না, আমি নিজের ইচ্ছেই আসিনি। সরো, আমার দরকারি কাজ আছে। অনিক আরও কথা বলছিল, আমি ইগনোর করে সরে আসলাম। এই ছেলেটা এত পেছনে লাগে, অসহ্য জাস্ট। গায়ে পড়া স্বভাবের। কলির দেওয়া ঠিকানায় গাড়ি নিয়ে এলাম। আজ ড্রাইভারকে ইচ্ছে করে আনিনি যাতে একা যেতে পারি। কিন্তু এটা তো বস্তি, এত ছোট গলিতে গাড়ি যাচ্ছে না। জানালা দিয়ে বাইরে তাকালাম, অসংখ্য ময়লার মধ্যে বাচ্চারা দৌড়ে চলছে। কেউ রান্না করছে খোলামেলায় ময়লা খাবার, কেউ খাচ্ছে খোলা মেলায় গোসল করছে। সব দেখে রোজা গাড়ি থেকে কি করবে ভাবছে। এখানে ফারহানের বাসা কোনটা কি করে বুঝবো? হঠাৎ কিছু বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে এলো, গাড়ি বের করে দাঁড়ালো। কি ঝামেলায় পড়লাম! গাড়ি থেকে নামতেই একটা মেয়ে এসে দাঁড়ালো, মোটামুটি সুন্দর মেয়েটা, গায়ে সাদা নীল মিকো করা কামিজ পরা, অন্য সবার থেকে একটু সভ্য বোঝা যাচ্ছে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি এখানে কেন এসেছি, আই মিন কাকে খুঁজছি। আমি মেয়েটার কাছে ফারহানের বাসার কথা বললাম। মেয়েটি বলল চেনে, আমাকে নিয়ে যাবে। আমার খুশি দেখে কে মেয়েটির সাথে যেতে লাগলাম। এর মাঝে নামটাও জেনে নিয়েছি, মেয়েটির নাম তুলি। চিকন গলির ভেতর দিয়ে যাচ্ছি, নাক আমার বন্ধ হয়ে আসছে। কি গন্ধ! এখানে কিভাবে থাকে এরা? নাক ধরে হাঁটছি। কিছুক্ষণ যাওয়ার পর একটা ছোট ঘরের সামনে এসে থামল তুলি। একটা ছোট ঘর, রুমে একটা খাট আর একটা টেবিল আছে, সেখানে কয়েকটা জিনিস, আর খাটে শুয়ে আছে একটা মাঝবয়সী মহিলা। তুলি মেয়েটি বলল এটা ফারহানের মা। চাচি দেখ, ফারহানের ফ্রেন্ড এসেছে। কথাটা বলতেই মহিলাটি তার ফুবল শরীর নিয়ে উঠে বসল, আর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ফারহানের মা সামনে মেয়েটির দিকে তাকালো। কে এই মেয়ে? কখনো তো ফারহান মেয়ে বন্ধুর কথা বলেনি। মেয়েটিকে তো ধনী ঘরের মনে হচ্ছে, কেমন ছোট ড্রেস পরে এসছে, হাঁটুর উপর জামা পরে আছে। রোজা ফারহানের আম্মুকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে তাকালো। সেরা নিশ্চিত এমন ড্রেস পছন্দ করে না। রোজা ছোট একটা টপস পরে এসেছে। রোজা এমন করে তাকিয়ে থাকায় অস্বস্তি ফিল হচ্ছে, নিজের জামা টানতে লাগলো। তুলি মেয়েটি চলে গেল। রোজা আর একটু এগিয়ে এসে তার পাশে বসতে চেয়েও বসল না। আন্টি, আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আপনি হয়তো কথাটা শোনার পর আমাকে অনেক খারাপ মেয়ে ভাববেন, কিন্তু আমি তাই কিছু মনে করব না।
কারণে আমি ভুল করেছি আর আমার জন্য ফারহানের এত ক্ষতি হলো। তোমার কথা আমি বুঝতে পারছি না মা। আন্টি আমি রোজা। নামটা শুনে আন্টি অপরাধীর মতো তাকালো আমার দিকে। আমি জানি এটা কেন। আমি সব খুলে বললাম। সে সব শুনে কান্না করতে লাগলো। ছেলেকে যে খুব ভালোবাসে তার প্রমাণ। অনেক খারাপ ব্যবহার করেছে সেটা বলল। আমি অপরাধ করেছি জেনে সে আমাকে কিছু বলল না, উল্টো খেতে দিতে চাইলো। আমি অনেক বলে চলে এলাম। বাইরে এসেই ফারহানের সাথে দেখা হলো। কেমন অবস্থা হয়েছে তাকানো যাচ্ছে না, খুব মায়া হচ্ছে। আমাকে দেখে অবাক হয়েছে, রেগে দৌড়ে আমার হাত শক্ত করে ধরে বলল, কি হচ্ছে ফারহান? আমার হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। ফারহান শক্ত করে আমার হাত মুঠো করে ধরেছে। আমি সত্যি ব্যথা পাচ্ছি। ফারহানের চোখ লাল টকটকে হয়ে আছে, যেন চোখ দিয়ে বর্ষ করে দেবে আমাকে। চেঁচিয়ে আমাকে বলল, তুই এখানে কি করছিস? আমি এখানে। আর কিছু বলতে পারলাম না। তুলি নামের মেয়ে দৌড়ে এলো আর বলল, এ কি তুমি ওকে এভাবে ধরে চেঁচামেচি করছো কেন? বন্ধুর সাথে কেউ এমন আচরণ করে? কি বলছিস? কে আমার বন্ধু? কেন এই মেয়েটা তোমার বন্ধু না? না, এই মেয়ে আমার শ্যাও। একে জানিস রোজা? যার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমার বন্ধু ভাবছিস? কি বলছো? এই সেই কালনাগিনী যে তোমার ভার্সিটির সবার সামনে বলেছে যে তুমি ওর লজ্জা হরণ করেছ। ক্লাসের দরজা বন্ধ করে, যার জন্য তোমাকে ভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আমাকে কি মিথ্যা বলা বলে কিনা তোমার ফ্রেন্ড, তাই তো চাচির কাছে নিয়ে গিয়েছিলাম। মেয়েটা বাজে ভাবে নানা কথা বলেই যাচ্ছে। আমি নাকি আর মিথ্যে বলার জন্য এসেছি এসব বলছে ফারহান। ফারহানের চোখে নিজের জন্য শুধু ঘৃণা দেখতে পাচ্ছি। কেন জানি খুব খারাপ লাগছে। চোখ দিয়ে পানি পড়ছে। আমি তো সবাইকে সত্যিটা বলে এসেছি আর ফারহান আমায় ভুল বুঝছে। আমার কোন কথা না শুনে টেনে আবার বাড়িতে নিয়ে আসে। আর চেঁচিয়ে ও মা করে ডাকতে লাগলে। ফারহানে মাও বেরিয়ে আসে আস্তে আস্তে আর এসে আমার সাথে ফারহানকে দেখে বেশ অবাক হয়। ফারহান একের পর এক বাজে কথা আমার নামে বলে চলেছে। আন্টি রেগে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে চোখের পানি ফেলছি। হঠাৎ ঠিস করে শব্দে চোখ উপরে তুলে থমকে গেলাম। আন্টি ফারহানকে চড় মেরেছে। ফারহান এক হাত গালে রেখে আছে আর এক হাত এখনও আমার বাম হাত শক্ত করে ধরে আছে। আন্টি হাত ছাড়িয়ে নিল। তোকে দেখে অবাক হচ্ছি ফারহান। তুই একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে পারছিস? এভাবে টেনে নিয়ে এসে জানা তাই বলছিস? তুই জানিস ও কেন এসেছিল? জানিস না? না জেনে কি করে নিজের ইচ্ছে মতো বলতে পারলি? ও তোর সায় যা করেছে সব আমার কাছে এসে স্বীকার করেছে। বলেছে তুই ওর সাথে কিছু করিসনি। ও যা বলেছে সব মিথ্যে। তোর স্যার ফোন দিয়ে তোকে আবার ভার্সিটিতে যেতে বলেছে। রোজা ভার্সিটিতে ও সব স্বীকার করেছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছে। আমি ক্ষমাও করে দিয়েছি। কিন্তু তুই একটা ছেলে হয়ে ওর সাথে এখন এমন ব্যবহার কি করে করছিস? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? ফারহান হয়তো এগুলো শুনে প্রচুর মাপের অবাক হয়েছে। অবাক চোখে আমার দিকে তাকালো। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ ভাইয়া এসে মাথার কাছে এসে বসলো। আমি উঠে বসে গেলে বসতে দিল না, মাথার হাত ভুলিয়ে দিতে লাগলো। আর নানা কথা বলে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। এটা ভাইয়া আর আবুবুর কাজ। এখন ভাইয়া আমি ঘুমের ভান করে থাকবো, তারপর আবুবু আসবে। তাই হলো ভাইয়া ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি তাই চলে গেছে। এখন আবুবু এসে একই কাজ করে চলে যাওয়া আগে কপালে চুমু দিল। আমি দুজনের আদর খেয়ে চোখ মেললাম। সবার এত ভালোবাসা পেয়েও আজ ঘুম পাচ্ছে না। যদি জানতো ঘুম না আসা পর্যন্ত নড়তো না, তাই তো ভান করেছি ঘুমের। আমার নাম রোজা চৌধুরী। আবুবু আম্মু আর বড় ভাই দাদা দাদি নিয়ে আমাদের পরিবার। আবুবু বড় বিজনেসম্যান, টাকা পয়সার অভাব নেই বললেই চলে। সবার চোখের মনি আমি। ভাইয়া রায়ান চৌধুরী, আবুবু রাজীব চৌধুরী, আম্মু হেনা বেগম। ফারহানের কথা মনে পড়ছে খুব, দেখতে ইচ্ছে করছে কেন জানি। সেই দিনের পর থেকে সব সময় কেন জানি মনে পড়ে খালি। আজ এত খারাপ বিহেভ করেছে তবুও আমার চোখ সরাই পারছিলাম না। কষ্ট হলেও ভালো লাগছিল। পরদিন ভার্সিটি এসেই আশেপাশে খুঁজতে শুরু করে দিচ্ছে রোজা। সারারাত ফারহানের কথা মনে পড়েছে। এখন না দেখতে পেলে পাগল হয়ে যাবে। হঠাৎ মনে পড়ল ফারহান তো লাইব্রেরি থাকে, ওইখানে গিয়ে দেখি। ঠিকই লাইব্রেরি বসে আছে রোজা। গিয়ে ওতর সামনে বেগগেতে বসে পড়ল। এক ধ্যান পড়ে চলেছে ফারহান, আশেপাশের খেয়াল নাই। রোজা এক ধ্যানে তাকিয়ে আছে। ফারহানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা ঠিকঠাক কালো শার্ট পরে আছে, এইটাই অনেক মানিয়েছে। আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ ফারহান আমার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত ভাবে তাকালো, হয়তো আশা করেনি। হাই, আমি হাত নাড়িয়ে হেসে বললাম, কালকের পর যে আমি এত ভালো করে কথা বলবো ভাবেনি। ফারহান কিছু না বলে সরি বলল। আমি ইটস ওকে বলে দিলাম। কিন্তু ফারহান আর কথা বলল না। আমার আরও কথা বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু সে আর কথা বলল না। বুঝা গেল এখন ও অভিমান আছে।
ক্লাসে আমি সারাক্ষণ ফারহানের দিকে তাকিয়েছিলাম। ফারহান আর আমি কিন্তু এক ব্যাস। তা নিয়ে আনিশা তো অবাক, আমি পোড়ায় মনি বসাতে পারিনি। ছুটির পর দৌড়ে ফারহানের সামনে গিয়ে দাঁড়ালাম। সরি ফারহান, ওই সব মনে রেখো না প্লিজ, এখন তো সব ঠিক তাই না? কি বলো? আমি কিন্তু সব ঠিক করেছি, তার জন্য আমরা তো ফ্রেন্ড হতেই পারি তাই না? ফারহান কিছু না বলে আমাকে ইগনোর করে চলে গেল। আমি অবাক চোখে তাকিয়ে আছি, হঠাৎ অনিক এসে সামনে দাঁড়ালো আর সারা রাজ্যের কথা বলতে লাগলো। আমি ইগনোর করে গাড়ি করে বাড়ি চলে এলাম। ক্যান্টিনে বসে আছি আমি, আনিশা আর কলি তিনজন খাচ্ছি আর গল্প করে চলেছি। হঠাৎ খেয়াল করলাম ফারহান ক্যান্টিনে এসে বসলো, সাথে ওর ফ্রেন্ড জনি আছে। কিছু নিয়ে কথা বলছে। আমার কেন জানি ফারহানের সাথে কথা বলতে মন চাইলো। আমি উঠে দাঁড়ালাম খাওয়া রেখে। পেছনে থেকে আনিশা বলল, কোথায় যাচ্ছি? আমি বললাম, ফারহানের সাথে কথা বলতে। এটা শুনে দুজনে আমাকে নানা জ্ঞান দিতে লাগলো। কেন যাচ্ছি, কি কারণে? এখন গেলে ফারহান অপমান করবে, কাল ইগনোর দেখিয়ে চলে গেছে। সেই ঘটনার জন্য আমাকে খা করে নি নানা কথা। আমাকে তো যেতেই দেবে না, কিন্তু আমিও কম কিসে, আমি তো যাবই। আমার ফারহানের সাথে কথা না হলে কেমন একটা লাগে। ওদের কথা বাদ দিয়ে আমি এগিয়ে গেলাম। আমাকে এগিয়ে আসতে দেখে ফারহানের বন্ধু আর ফারহান আমার দিকে তাকালো। ফারহানের চোখে রাগ আর ওর বন্ধু চোখে অবাক হওয়া। আমি তাদের চোখের ভাষা বুঝেও না বুঝতে পারার মতো করে ওদের সাথে বসে পড়লাম। হাই, কেমন আছো তোমরা? তুমি এখানে কি করছো? কি করব মানে, এখানে সবাই যা করতে এসেছে তাই। তাহলে এখানে এসেছো কেন? গল্প করতে? তুমি কি পাগল? তোমার মতো মেয়ের সাথে আমি গল্প কেন করতে যাব? আর কালকেও দেখছি কথা বলতে আসছো বারবার, আবার এখন তুমি কি চাইছো? কিছু না, জাস্ট ফ্রেন্ডশিপ করতে। আর তুমি আমার সাথে খারাপ বিহেভ কেন করছো? আমি ভুল করেছি, তা শুধরেও নিয়েছি, এখন তাহলে এমন কেন করছো? তুমি যাবে এখানে থেকে। আমি কারো সাথে ফ্রেন্ডশিপ করব না। অন্য কারো সাথে না, আমার সাথে করো না। শত বলেও রাজি তো দূরে থাকার কথা বলাতে পারলাম, এত ইগো অসহ্য। আমি একাই কথা বললাম, আমার সাথে জনি কথা বলল, কিন্তু ফারহান আর কিছু বলেনি। ছুটির পর গেট দিয়ে বাইরে আসতেই ভাইয়ার সাথে দেখা। আমি গাড়িতে না গিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম এখানে কি করছে। বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একসাথে যাই। ও চলো। দুজন বাড়ি চলে এলাম। পরদিন রোজা ভার্সিটি যেতে অনেক সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। রোজা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, ব্যাপারটা ওর বুঝতে অসুবিধা হচ্ছে। কি রে, তুই এভাবে বসে আছিস কেন? রোজা, আমি অনেক দিন ধরে কথাটা তোকে বলবো ভাবছি, কিন্তু সাহস হয়ে ওঠেনি, আজ আর থাকতে পারলাম না। আই লাভ ইউ, আমি তোকে অনেক ভালোবাসি। হোয়াট? অনিক উঠে আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ রাজি হয়ে যা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি হাত ছাড়তে বলছি, কিন্তু ও শুনছে না। এমন বাজে ভাবে কেউ কখনো আমার সাথে করেনি। হঠাৎ ও এমন কেন করছে বুঝতে অসুবিধা হচ্ছে আমার। উপায় না, ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দিলাম। তুমি আমায় মারলে? নিকমট টাইম, এমন করলে আমি ভাইয়াকে বলে দিব। আর তুমি হয়তো জানো আমার ভাইরয় জানলে তোমার কি অবস্থা করবে। বলেই চলে আসলাম। অনিকের চোখে স্পর্শট রাগ ফুটে উঠেছে। ও যে এইভাবে প্রপোজ করে বসবে আমার ধারণার বাইরে ছিল ব্যাপারটা। আজ শুক্রবার ভার্সিটি অফ, তাই কলিকে ফোন করে আসতে বললাম, বিকেলে শপিং এ যাব। 4টার দিকে বেরিয়ে পড়লাম। শপিং করে বের হয়ে গাড়িতে উঠতে যাব, হঠাৎ খেয়াল করলাম একটা মহিলা রাস্তায় পড়ে আছে, দূর থেকে মুখ দেখা যাচ্ছে না। আমি আর কলি এগিয়ে গেলাম। এত ফারহানের আম্মু দুজন ধরে গাড়িতে এনে মুখে পানির ছিটা দিতে লাগলাম। আমি ভয়ে জড়সড় হয়ে আছি। কি হয়েছে ওনার এখানে, বাকি করছিল? কলি বলে উঠল, উনি চোখ মেলে তাকিয়েছে। আমি ওনার দিকে তাকালাম, আমাকে দেখে উনি অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম এখানে কেন এসেছেন? বলল ঔষধ নিতে। আমি বললাম, ফারহানকে বলেননি কেন? বলল না কিছু। উনি কি এখনও রেগে আছে ফারহানের প্রতি? ওনার ঔষধ হাতে নিয়ে দেখলাম নষ্ট হয়ে গেছে। আমি আবার নেমে নিয়ে আসলাম, কিন্তু আমার মুখটা গম্ভীর করে রেখেছি। এবার কষ্ট লাগছে, এত বড় অসুখ হয়েছে। আন্টি, ঔষধ খেলে তো কিছু হবে না, ডাক্তার বলল আপনার অপারেশন করতে হবে। ফারহান আপনার অপারেশন করাচ্ছে না কেন? আচমকা আমার হাত ধরে আকুতি মিনতি করে বলতে লাগলো, ফারহান কিছু জানে না মা, ওকে কিছু বলিনি। তুমি আবার বলে দিয়ে না, ছেলেটা তা লে পাগল হয়ে যাবে। এত টাকা কোথায় পাবে ও, তাই তো বলিনি। আমি অবাক হয়ে ওনার মুখে দিকে তাকিয়ে আছি। কলি আর আমি ওনাকে দিয়ে যেতে আসলাম, কিন্তু কলি নামলো না। নোংরা দেখে আমি ওনার হাত ধরে বাড়ির পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম।
চলে যাব তখনই ফারহান এলো বাড়ির। আর কোথায় গিয়েছিল, কেন, কি হয়েছে প্রশ্ন করতে লাগলো। আমি আছি খেয়াল করেনি, আমাকে দেখে শুরু হয়ে গেল আরো কথা। আমি যাও চলে আসতে চেয়েছিলাম, এবার চেয়ারি পেতে বসে পড়লাম বকা শোনার জন্য। এতে ফারহান আরো অবাক হলো, কিছু না বলে রেগে চলে গেল। তুমি এখানে বসলে কেন? বকা শুনতে কি তোমার ভালো লাগছে? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাব না, তুমি বকো, আমার শুনতে ভালোই লাগছে। কি ভালো লাগছে? আর তুমি আমার বাড়িতে কি করছো আবার? বেড়াতে এসেছি তাই না আন্টি? এবার আন্টি মুখ খুলল আর ফারহানকে বকতে লাগলো আমাকে এভাবে বলার জন্য। আমি আন্টিকে থামিয়ে বাই বলে ফারহানের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে চলে আসলাম। বেচারার মুখটা দেখার মতো হয়েছে। ও হয়তো এগুলো হজম করতে পারছে না, এত বকা দেওয়ার পরও আমি এত ভালোভাবে কথা বলছি মানতে পারছে না। আমি চোখ টিপ দিয়েছি, এটাতে তো ফারহানের মুখ হা হয়ে গেছে। কিছু বলতো, আমি দৌড়ে চলে এসেছি। ফারহানের ভীতু মুখটা ভেবেই হেসে চলেছি পাশে থেকে। কলি জিজ্ঞেস করে, যাচ্ছে এত হাসছি কেন? আমি কলিকে সব বললাম। ও রেগে গেল। তুই বলিসনি আমরা কেন এসেছি? না আন্টি, এসব বলতে না করছে। তবুও ফারহানের এমন করা উচিত হয়নি, ও ইদানিং বেশি করছে। আমরা তো সাহায্য করতেই এসেছি, এত খারাপ ব্যবহার করলো আর তুই কিছু না বলে চলে এলি। কি বলবো, ওর তো আমাকে খারাপ ভাবে। কেন খারাপ ভাবে? তুই তো সব স্বীকার করেছিসই, তবুও এমন কেন করছে? বাদ দে তো। কলি আরো অনেক কিছু বললে, কিন্তু আমার কিছু মনে হচ্ছে না কেন। ফারহান সব সময় আমাকে অপমান করে, তাতেও আমার খারাপ লাগে না, ভালো লাগে, মন চায় সব সময় ফারহানের সাথে থাকি, কথা বলি, দেখতে মন চায়। কেন? 2 দিন পর ভার্সিটিতে বসে আছে কলি, আনিশা আর রোজা। সবাই অবাক হয়ে রোজার দিকে তাকিয়ে আছে। আর রোজা মুখে হাসি নিয়ে বসে ভাবছে কি করে ফারহানকে নিজের মনের কথা বলবে। রোজা, তুই শেষে ওই ফারহানকে ভালোবেসে ফেললি? সত্যি আমার অনেক অবাক লাগছে, শেষে কিনা ফারহানকে। কত ছেলে না তোর জন্য পাগল, আর তুই সবাইকে বাদ দিয়ে। সবাই ফারহান না ওকে। তবুও ফারহান আর তোকে কি যায়? কোথায় তুই আর কোথায় ফারহান? গরিব, কেমন কম দামে ড্রেস পরে আসে। স্টপ দিস আনিশা, তুই হয়তো ভুলে যাচ্ছি ফারহানকে আমি ভালোবাসি, তাই আমার সামনে ওকে নিয়ে বাজে কথা আমি সহ্য করব না বলেই চলে এলাম। আজকেই ফারহানকে বলে দিব যে আমি ওকে ভালোবাসি। কোন কিছুতে দেরি করতে চাই না। ফারহানে ভালো লাগতে শুরু করেছে তখনও আমি বুঝতে পারিনি এটা ভালোবাসা। কালকে যখন দাদুকে সব বললাম তখন দাদু বলল এটাকেই ভালোবাসা বলে। আশেপাশের ফারহানকে না পেয়ে সোজা লাইব্রেরিতে চলে গেলাম। এখানেই আছে। এত কি যে পড়ে, পড়তে পড়তে পাগল হয়ে যাবে। আমি গিয়ে সেদিন ওর ভত সামনে বসলাম। সেদিন আসতে বসলে ও আমার শব্দ করে বসলাম, যাতে আমার উপস্থিতি টের পায়। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো, কিছু বলতে যাবে তার আগেই আমি ফারহানের হাত ধরে নিলাম। ও অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে আছে, ছুটাতে চাইছে। আমি বললাম, প্লিজ ধরে থাকতে দাও না, জরুরি কথা আছে প্লিজ। কি হলো জানি না, রাজি হয়ে গেল। ফারহান, আমি এটা সত্যি কথা বলবো, তুমি বিশ্বাস করবে কিন জানি না, কিন্তু এটা সত্যি। কখন কিভাবে কি হলো জানি না। বলো। আমার না লজ্জা করছে বলতে, এভাবে কখনো বলে হবে ভাবিনি। লজ্জা করছে? অবাক হয়ে, ওকে তাহলে বলতে হবে। তোমার ফালতু কথা শুনতেও চাই না, হাত ছাড়। না না বলছি, আমি মোটেও ফালতু কথা বলবো না। ফারহান রেগে অন্য দিকে তাকিয়ে আছে, ওর শোনার যে বিন্দু মাই ইচ্ছে নেই, মুখে প্রকাশ পাচ্ছে। রোজা সেদিকে খেয়াল না দিয়ে মনে সাহস আনলো, কে জানতে নিজেকে প্রপোজ করতে হবে ভালোবাসার মানুষের কে পাওয়ার জন্য। এমন পোড়া কপাল কি আর কারো আছে? নেই। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল। আর সঙ্গে সঙ্গে ভূমিকম্প হলো মনে হয়। কথাটা বলতে দেরি হলেও আমার ধাক্কা খেতে দেরি হলো না। ফারহান ধাক্কা মেরে আমার হাত ওর হাতে থেকে সরিয়ে নিল। আমি আচমকা ধাক্কায় ঠাসস করে নিচে পড়ে বসে পড়লাম। ফারহানের লিকে তাকিয়ে দেখি রেগে আমার লিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে কিছু বলবো, ফারহান বলে উঠল, তোমার সাহস কি করে হলো এই কথা বলার? আর ভাবলে কি করে আমি বিশ্বাস করব এই কথা? ফালতুর একটা লিমিট আছে। কি চাইছো আবার আমাকে সবার সামনে হেনসতা করতে? এখন আবার ভালোবাসার নাটকে করে তোমার মতো মেয়ের সাথে, এই জন্যই আমি কথা বলতে চাই না। কি আবুল তাবুল বলছো ফারহান? আমি কোন নাটক করছি না। আই রিয়েলি লাভ ইউ। আর একটা বাজে কথা বলবে না। তোমার ধনী রাখি পেয়েছো আমাদেরকে? বলতো, একবার অপমান করবে, একবার ভালোবাসি বলবে। হুয়াই। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর আগে জন্য তো ক্ষমা চেয়েছি সবাইকে বলে ও দিয়েছি, তবুও কেন এমন ব্যবহার করছো? ফারহান রোজার কথা না শুনেই বেরিয়ে গেল রুমে থেকে। ফারহান কিছু শুনতে চায় না। এই মেয়ের মতলবটা কি, আমার পেছনে কেন পড়েছে কে জানে। রোজাও ছেড়ে দেবার পাত্রী না, ও সব প্রিলান করেই এসেছি। রোজা ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে তো আমার প্রস্তাবে রাজি হতেই হবে।
বলেই বেরিয়ে এলো রোজাও। ক্লাস করে বাড়া চলে এলো, কি করা যায় ভাবছে রোজা, কিভাবে ফারহানকে রাজি করাবো। ও তো আমাকে সহ্যই করতে পারে না। আম্মুর ডাকে বাস্তবে ফিরলাম। কি বলো, খাবি না? সেই এসে থেকে কি এত ভেয়ে চলেছিস? খেতে মন চাইছে না? তোমার তো কোন কালেই খেতে মন চাই না, চুপচাপায় এত জোর কেন যে করো, অসহ্য। তুই কি আসবি? চলো। শত বললে ও শুনবে না, তাই উঠে খেতে গেল। রাত ভরা ভেবে নিয়েছে রোজা কি করবে পরদিন। পাঁচতলা বিল্ডিং এর উপর মানে ভার্সিটির ছাদের দরজা আটকে রোজা দাঁড়িয়ে আছে ছাদের কিনার ঘেঁষে, আর ভার্সিটির সবাই নিচে থেকে চিৎকার করে বলে যাচ্ছে রোজাকে নেমে আসতে, কিন্তু রোজা নামবে না। নিচে ফারহান আছে। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে, এটা কি নাটকে নাকি সত্যি লাফ দেবে। ভয় আর অবাক মিশ্রিত চোখে তাকিয়ে আছে। আশেপাশের সবাই রোজাকে চিৎকার করে নামতে বলছে, কিন্তু রোজা কিছুতেই নামবে না। তোদের কারো কথায় আমি নামবো না। আমি আজ এখান থেকে লাফ দিয়ে মরে যাব, তাতে যদি আমার শাস্তি হয়। এখনও অনেকে মনে করে আমি শাস্তি পাইনি আর ভুল করে শান্তিতে ঘুরে বেড়াচ্ছি, তার থেকে ভালো আমি মরে যাই, তাহলে অনেকে শান্তি পাবে। একটা ভুল করেছি, তার জন্য ক্ষমা চেয়েছি, কিন্তু তার কোন প্রতিক্রিয়া করেনি। এখন আমার ভালোবাসা কেউ নাটক বলছে। এই জীবন আমি রাখবো না, কেউ আজ আমাকে বাঁচাতে পারবে না কেউ। নিচে থেকে রোজা ফ্রেন্ডরা সবাই চিৎকার করে বলছে, কি হয়েছে? কি করলে তুমি? এই কাজ করা থেকে বিরত থাকবি বল, আমরা তাই করব, তাও এত বড় একটা কাজ করিস না। রোজা এতক্ষণ ধরে এই আশাতেই ছিল কখন ওর ইচ্ছে জানতে চাইবে, কি করলে থামবে। এবার রোজা যা বলল তাতে সবাই অবাক হয়ে ফারহানের দিকে একবার তো একবার রোজার দিকে তাকালো। রুমে বসে আছে রোজা আর মুচকি মুচকি হাসছে, এত খুশি লাগছে মন চাইছে নাচ করি, কিন্তু পারছি না করতে। খুশিতে আমার উঠে নাচতেও কেমন অলস লাগছে, এত খুশি আমি রাখবো কোথায়। ওফ, মুহূর্তে তার কথা মনে পড়তেই কেমন সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ভাবতেই পারছি না সারা ভার্সিটির সবার সামনে আমি একটা ছেলের জন্য এমন করলাম। এটাকেই কি ভালোবাসা বলে? যাই করি অবশেষে যে ফারহান রাজি হবে সবার সামনে। ভাবতেই পারিনি সবার সামনে ফারহান আই লাভ ইউ বলবে। ওর মুখে স্পষ্ট রাগ ছিল, কিন্তু সবাই আমার এই কাজে ওকে বলে বাধ্য করে। আমি তো সেই খুশি রে, ভাবেই বলুক বলেছে তো। কথাগুলো ভাবছি আর মুচকি মুচকি হাসছি। হঠাৎ ভাইয়া রুমে এলো আর আমাকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে পাশে এসে বসল। কি রে রোজ, এত হাসছিস কেন? কি হলো, কথা বল, এত খুশি কেন আমার বোনটা? ভাইয়া আমি আজকে অনেক খুশি, এত খুশি যে তোমাকে বলে বুঝাতে পারবো না। আচ্ছা, এত খুশির কারণটা কি আমি জানতে পারি? না। কেন? এখন বলবো না পরে বলবো? ভাইয়া আরো অনেক কিছু জিজ্ঞেস করতো, কিন্তু আবুবুর ডাকে চলে গেল। যাওয়ার আগে ভাইয়া আমার মাথায় ঢোকা মেরে চলে গেল। 1 মাস চলে গেছে ফারহানের পিছনে পড়েছি, কিন্তু ওর দিক থেকে খুব কমই সাড়া পায়। ও যে আমাকে ভালোবাসে না বোঝা যায়, কিন্তু আমি হাল ছাড়ছি না। ভার্সিটি গিয়ে আমি ওর পেছনে পড়ে থাকি একসাথে বসে, কিন্তু সেই মাথায় বসবে। আমি ঘেঁষলেই দাঁড়িয়ে পড়বে কোন জ্বালা। স্যাররা সবাই তো জানে আমার আর ওর কথা, তাই কেউ কিছু বলে না, কিন্তু দাঁড়িয়ে পড়লে রেগে উঠে দাঁড়ায়। আর তা নিয়ে স্যারের বকা ফ্রি। ভার্সিটির শেষে ফারহানকে খুঁজছি, নেই, সারা ভার্সিটিতে নেই। আমি আর কিছু না ভেবে গাড়িতে উঠে বসলাম। ফারহান যে লুকিয়ে আছে আমি জানি। আমিও আজ কিছু বলবো না, কারণে আজ সোজা ওর বাড়ি চলে যাব, যা ভাবা তাই করলাম। কিন্তু এখানে এসে আমি ভয় পেয়ে গেলাম। আন্টি খাটের নিচে পড়ে আছে, উঠতে চাইছে, পারছে না। আমি দৌড়ে তার পাশে গিয়ে বসে পড়লাম। আন্টি তোমার কি হয়েছে? আন্টিকে ধরে উঠিয়ে খাটে বসালাম। আন্টি মাথা ধরে বসে রইল, কিছু বলতে পারল না কিছু সময়। আন্টি কি হয়েছে তোমার, পড়লে কি করে? ওই মাথাটা একটু ঘুরে উঠেছিল। তুমি ফারহানকে কিছু বলনি? না রে, ওকে বলা যাবে না এইসব, তুইও বলিস না। কি বাজে বকছো, তোমার শরীর এত দিন ধরে খারাপ, ওক বলনি কেন? আর একা একা ডাক্তার কি দেখাও, তুমি কি হয়েছে আমাকে বলো। কিছু না, এমনি। আবার মাথা ধরে রইল, আর কিছু বলতে পারছে না। কি হলো আবার, খারাপ লাগছে, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। ফারহানকে কল করে আসতে বলি। সঙ্গে সঙ্গে আন্টি আমার হাত ধরে ফেলল। না, ওকে কল করিস না মা, ওকে কিছু বলা যাবে না। মানে কি বলছো তুমি? ফারহানকে কিছু বলিস না, ও পাগল হয়ে যাবে। তাই বলে আন্টি জড়াজড়ি, তো আর কিছু বললাম না। কিন্তু আন্টিকে জোর করে হসপিটালে নিয়ে গেলাম। আর নিয়ে শুনলাম তাতে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। গাড়িতে বসে আছি, কিছু বসতে পারছি না। আমার রাগ, অভিমান, কষ্ট সব হচ্ছে। আন্টিরিকে তাকাতেই আমার হাত মাথায় রাখলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার মাথায় হাত রেখে বল, তুই ফারহানকে কিছু বলবি না এই ব্যাপারে?
হাত ছাড়ো, আমার এমনিতেই রাগ হচ্ছে তোমার সাথে, এত বড় কথা কিভাবে তুমি লুকাতে পারলে? এখন আবার ফারহানকে বলতে না করছো তোমার কিছু হলে ও বাঁচবে কি করে? তোকে নিয়ে বাঁচবে, আমি কি আর সারা জীবন থাকবো নাকি? একদিন তো মরতেই হবে, সেটা না হয় আগেই। তুমি খুব খারাপ আন্টি, খুব খারাপ। বলেই আন্টিকে জড়িয়ে ধরলাম। এত কষ্ট হচ্ছে বলে বুঝাতে পারবো না। আন্টির এমন একটা কথা কিভাবে না বলে থাকতে পারলো? আগে বললে কিছু করা যেত, কিন্তু এখন আর কোন পথ খোলা নেই। আন্টির মাথার টিউমার হয়েছে, যা অনেক দিন ধরে আন্টি হসপিটালে একা এসে জেনেছে। তখন অপারেশন করলে ঠিক হতো, টাকার জন্য করেনি। কিন্তু এখন আর সময় নেই, যে কোন সময় তার সময় শেষ হবে, যা ডাক্তার বলেছে। ফারহান এসব জানলে কি করবে? ওকে সামলাবো কি করে? আবার আন্টি মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করালো। কোন ঝামেলায় পড়লাম? আমি কোন দিকে যাব? ফারহানের সাথে মজা আর করলাম না। বাড়ি বাড়ি চলে এলাম আন্টিকে বাড়ি পৌঁছে দিয়ে। রাতে নিচে আর খেতে যায়নি। খাওয়া তো মন মানসিকতা আমার হয়ে ওঠেনি। আন্টির কথা ভাবলেই বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই কয়দিনে আন্টির সাথে অনেক সময় পার করেছি। অনেক ভালো সম্পর্কও তৈরি হয়েছে, সব সময় মা বলে কথা বলে। তার কিনা সময় শেষ হয়ে আসছে রে। কোন সময় ডাক্তার বলেছে উনি এই আছে এই নেই, সময় একদম শেষ পর্যায়ে। ডাক্তারকে কত বললাম আপনার যত টাকা লাগে আমি দেব, একটা চেষ্টা করেন। কিন্তু ডাক্তার একবারে না করে দিয়েছে। আগে হলো এটা ঠিক করা সম্ভব ছিল, কারণে তখন টিউমারটা ছোট ছিল। মাথায় অপারেশন করাটা এমনিতেই রিকো, তবুও চেষ্টা করলে আশা করা যেতে। কিন্তু এখন ওইটা আকারে বড়, সাথে ফেটে উঠেছে। এখন মাথা ব্যথা বেশি, এজন্যই হয়েছে। ফারহান এসব জানলে কি করবে কে জানে। আন্টি মাথার হাত রেখে আমার মুখ বন্ধ করে দিল। কি করে হারিয়ে যাবে সবাইকে, একদিন মরতে হবে, কিন্তু তবুও মানতে এত কষ্ট কেন হয়? বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে আম্মু। রোজ দরজা খুল, তুই খাবি না? দেখ 10টা বাজে, আর কতক্ষণ ওয়েট করব সবাই? আম্মু আমি বলেছি তো আজ খাবো না, প্লিজ আমাকে ডেকো না, তোমরা খেয়ে শুয়ে পড়। এসব কি কথা? রোজ খাবি না কেন? কি হয়েছে, অসুখ হলো নাকি? দরজা খুল, আমার কিন্তু চিন্তা হচ্ছে। আম্মু একটু বললে এত বেশি কেন বুঝো তুমি? আমার কোন অসুখ হয়নি, এমনি ভালো লাগছে না। মার যাওয়া নাম নেই, সে নানা কথা বলেই চলেছে। অবশেষে আর না পেরে দরজা খুলে দিলাম। আম্মুকে জড়িয়ে ধরে রইলাম কিছুক্ষণ। এমন বিহেভে আম্মু আরও আতঙ্কিত হয়ে নানা কথা বলতে লাগলো। আমি কিছু না বলে বুকে মাথা রেখে চুপ করে রইলাম। আম্মুকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আম্মু চলে যাবার পর আমি ফারহানকে কল করলাম। কিন্তু রিসিভ, এই ছেলেটা কখনো সঙ্গে সঙ্গে আমার ফোন রিসিভ করে না আজও, কিন্তু আমিও কম কিসে ফোন দিয়েই চলেছি, না ধরা অবধি থামবো না। অবশেষে ফোন রিসিভ হলো। হ্যালো, বলো। এত দেরি হলো কেন রিসিভ করতে ফোন? ধরিনি তাই? ধরনি কেন? কথা বলতে চাইনি তাই? ফারহান একটা সত্যি কথা বলবে? বলো, তুমি আমাকে একটুও ভালোবাসো না? না। সঙ্গে সঙ্গে ওরটা দিল। সব সময় ফারহান এমন করেই কথা বলে, কিন্তু কখনো কষ্ট হয় না। আজ খারাপ লাগছে, মনে হচ্ছে জোর করে আমি ভুল করেছি। গলা দিয়ে কথা বের হচ্ছে না। ও পাশ থেকে ফারহান হ্যালো হ্যালো বলে ফোন কেটে দিচ্ছে, আর দিতে ইচ্ছে হচ্ছে না, তবুও দিলাম। কথা বলো না, আবার ফোন দিস কেন? ফারহান আন্টির খেয়াল রেখ, কাছে থেকো। আমি আমার মার খেয়াল রাখবো কিনা সেটাও কি তোমার থেকে শুনবো? না, আসলে আন্টি অসুস্থ তো, তাই চিন্তা হচ্ছে। তুমি জানলে কি করে? এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আজ যে গেছিলাম সেটা তো বলা যাবে না। আমি ফট করে ফোন কেটে দিলাম। পরদিন ফ্রাইডে, আজকে ভার্সিটি অফ। সারাদিন কোন ভাবে কাটিয়ে দিলাম, আর ডিসিশন নিলাম ফারহানকে সব জানিয়ে দেব। এমন সময় না জানালে ও আরও বেশি কষ্ট পাবে। কিন্তু ফোনে না, ভার্সিটিতে গিয়ে সামনে বসে ভালো করে বলবো। সকালে উঠে আগেই ভার্সিটিতে চলে গেলাম। প্রতিদিন দেরি হলেও আজ আগেই আসছি, এ পর্যন্ত সব না জানাতে পার। আমি শান্তি পাবো। আন্টি যাই বলুক আমার জানিয়েও দেওয়া ঠিক হবে, কারণ মায়ের সম্পর্ক ফারহানের সব জানাটা উচিত। তাহলে আন্টি অনেক সেবা করতে পারবে, পরে নিজকে সান্ত্বনা দিতে পারবে। কিন্তু এটা পরে জানলে কষ্ট অনেক বেশি পাবে। সারা ভার্সিটি খুঁজে পেলাম না, বসে আছি, আসছেও না। আমি অনেক আগেই এসে পড়েছি ভার্সিটি, এখনও ফাঁকা। আসতে আসতে সবাই আসছে, কিন্তু ফারহানের দেখা নেই। আর না পেরে ফোন লাগালাম, কিন্তু বরাবরের মতো রিসিভ হচ্ছে না। একের পর এক দিয়েই চলেছি। বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম, কিন্তু রিসিভ হলো না। দেখলাম ক্লাসের স্যার আসছে, দেখেই ক্লাস রেখে বেরিয়ে এলাম। আনিশা আজ আসেনি। হঠাৎ ফোন বেজে উঠল, দেখলো ফারহান। খুশি হয়ে রিসিভ করলাম। ফারহান, এসব কি? তুমি ফোন কেন রিসিভ করছো না? আর ভার্সিটিতে আসোনি আজ? কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না কেন? আজ ওই লুকিয়ে আছো? প্লিজ সাবনে এসো, আমার অনেক জরুরি কথা আছে তোমার সাথে।
রোজা, আমি ফারহান না জনি। জনি, তুমি কেন ফারহানের ফোন ধরেছ? ফারহানের কাছে দাও। ফারহান ফোন ধরতে পারবে না, ও সেই অবস্থাতেই নেই। মানে? তারপর যা শুনলাম, আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল, একদিনও গেল না। কালকেই সব জানিয়ে দেওয়া উচিত ছিল। এখন ফারহানকে সামলাবো কি করে? বাড়ি এসে আন্টির দেওয়া কাগজ নিলাম, আবার বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে ফারহানের বাড়ি। এখানে এসেই গাড়ি থেকে নেমেই তুলি বলে মেয়েটাকে দেখলাম। আমাকে দেখে কেমন রাগী চোখে তাকালো, কিছ বলবো ইগনোর করে চলে গেল। বুঝলাম না ব্যাপারটা কিছু। আমি দ্রুত গতিতে এগিয়ে বাড়িতে প্রবেশ করলাম। কিছু মহিলা চিৎকার করে কাঁদছে, কেউ বলছে খুব ভালো ছিল, নানা কথা বলছে, কিভাবে মরল না কিছু। আমি খুঁজে জনিকে পেলাম। জনি আমাকে ফারহানের কাছে নিয়ে গেল। কি অবস্থা হয়, ছেলেরা যে এত কাঁদতে পারে জানতানা কখনো। কোন ছেলেকে এভাবে কাঁদে দেখিনি। ছেলেরা অনেক শক্ত হয়, কষ্ট হলে ও কাঁদে না, কিন্তু ফারহান কাঁদছে বাচ্চাদের মতো। আমি ফারহানের কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলাম। ও শান্তভাবে আমার দিকে তাকালো, কিন্তু বেশিক্ষণ শান্ত রইল না। তেজি হয়ে কঠিন করে তাকিয়ে উঠে দাঁড়ালো। ওর আমার সাথে রাগের কারণটা বুঝলাম না। কিছু জিজ্ঞেস করার আগেই আমার গালে চড় বসিয়ে দিল। ঘটনা আকস্মিক, আমি হতদম্ভ হয়ে গেলাম।